আজ তুমি আর নাই, দূর হতে গেছো তুমি দূরে, বিধুর হয়েছে সন্ধ্যা, মুছে যাওয়া তোমার সিঁদুরে। নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, আজি তাই শ্যামল শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। বঙ্গাব্দ 1290 ফাল্গুনের এক পড়ন্ত বেলায় রবীন্দ্রনাথ এলেন জোড়াসাঁকোর বাড়িতে তার সদ্য প্রকাশিত বইখানি তার নতুন বৌঠানকে দিতে। তিনতলায় এসেই থমকে গেলেন তিনি। বারান্দায় একলা দাঁড়িয়ে আছেন বৌঠান, বড় অসহায় বিষাদময় এক প্রতিমা যেন। বিকেলের বিষণ্ণ আলোটুকু তখনও এসে বিলি কাটছে বৌঠানের কালো চুলে। দেখে রবির মনে পড়ে যায় ফেলে আসা পুরানো সেই দিনের কথাগুলি। এমনই সন্ধ্যাবেলায় গা ধুয়ে খোঁপায় বেলফুলের মালা জড়িয়ে বৌঠানে সে দাঁড়াত। সদ্য কিশোর রবি আবিষ্ট নয়নে তাকিয়ে থাকতেই বলতো, দেখো তো রবি, কেমন দেখতে লাগছে আমাকে। বাহ, ভারী সুন্দর লাগছে তোমায় বৌঠান। তোমার মনের স্নিগ্ধ আলোই আরো সুন্দর করে তুলেছে তোমায়। তাই? তবে তোমাকে বলে রাখলাম, তোমার বউ যখন আসবে তাকে আমি নিজের হাতে সাজিয়ে দেব। আর কোনোদিন যা কাউকে দিতে পারিনি তাকেই সব উজাড় করে দেব। কি সেটা বলোই না শুনি, তা কেমন? সেই কিশোরীকে আমার বাহ্যিক অলঙ্কারের সাথে দেব আমার মনের যত কাব্যের আলো, যা তোমারই কিশোর মনের থেকে পাওয়া। কি এক অজানা অনুভূতিতে বুকের ভিতরটা যেন শিরশির করে উঠত রবির। সেসব কতদিন আগের কথা। ধীরে ধীরে সন্ধ্যা নামে, রবি নিঃশব্দে দাঁড়িয়ে ভাবে, এই তো সেদিন বিয়ের পর মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী নববরবধূকে নিয়ে চলে গেলেন তাদের আহিরিটোলার নতুন বাড়িতে, কাদম্বরীকে নিঃসঙ্গ করে দিয়ে। স্বামী জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গ কাদম্বরী তেমন নিবিড়ভাবে কোনোদিনই পাননি। এই বাড়িতে ছেলেবেলা থেকে রবি ছিল তার প্রকৃত সঙ্গী। সেও চলে গেল দূরে। বৌঠানের একাকিত্বের যন্ত্রণারও সেই থেকেই বোধহয় শুরু। একটা সময় ছিল যখন রবীন্দ্রনাথ তার সব লেখা আগে বৌঠানকে না শুনিয়ে তৃপ্তি পেতেন না। রবির কাছে তার বৌঠান ছিলেন একাধারে মনোযোগী শ্রোতা, একনিষ্ঠ পাঠিকা ও সমজদার সমালোচক। আবার বৌঠান মাঝে মধ্যেই খুনসুটিও করতেন, যেমন বলতেন, না, এ চলবে না, বিহারী লালের মতো হয়নি। থাক থাক, তোমাকে আর পড়তে হবে না। আমি কারো মতো হতে চাই না, আমি আমার মতো করে লিখি। দাও দাও, আমার খাতা দাও। ওই দেখো, অমনি অভিমান হলো। নাও, এই শরবতটুকু খাও। না, আমি খাবো না। আমার ছোট্ট দেওর কিচ্ছু বোঝে না। আমার ঠাকুরপো বড্ড ছেলে মানুষ। থাক, আমাকে আর ভোলাতে হবে না। তুমি খালি বিহারী দাদার প্রশংসাই করো, বুঝলে? ও মা, শোনো কথা। বিহারীলাল চক্রবর্তী তোমার নতুন দাদার বন্ধু যে,
কত বড় কবি। একদিন এসে আমাকে কি বললেন জানো? কি? নতুন বৌঠান, তুমি আমার সারদা মঙ্গল কাব্যের সারদা। রবি, তুমিও লেখো তো একটা আমার নামে। লিখব? তোমাকে সেদিন চন্দ্রদ্বীপের যে গল্পটা শোনালাম সেটারই নাম দেব বৌঠানের হাট। না না, ওটা ভারী আট পৌড়ে শোনাবে। নাম দিও বউ ঠাকুরানীর হাট। বেশ, তাই হবে। রবি, তোমার মধ্যে যে আগুন দেখেছি, যদি ঠিক বুঝে থাকি তবে তার জাত আলাদা, কারো মতো নয়। তাই ভয় হয় পাছে প্রশংসার ঝোড়ো হাওয়া দিয়ে তাকে নিভিয়ে না দিই। তোমাকে নিয়ে আমার যত আশা, তত ভাবনা, তত যন্ত্রণা। কিসের ভাবনা তোমার বৌঠান? জানি না। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই করে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে গায়। আমার মতন সুখী কে আছে? আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। কি হলো? ভোর না হতে এত উন্মাদনা কিসের? এই যে বৌঠান, তোমার কাছে যাচ্ছিলাম, এইমাত্র লিখেছি, এই নাও পড়ো। কি দেখি দেখি। বলো কেমন হয়েছে বলো। ভালোই হয়েছে, তবে এর কিছু কিছু অংশ, কিছু শব্দ পাল্টালে মনে হয় আরো ভালো লাগবে। সে কি পাল্টাতে হবে? তাই মনে হলো। কই দাও তো দেখি। আরে এক্ষুনি নয়,
ঠান্ডা মাথায় ছাদে গিয়ে বসো। আমি তোমার জলখাবার নিয়ে আসছি, খাও। তারপর তুমি নিজেই পড়ে বুঝতে পারবে কোথায় কতটুকু পাল্টাতে হবে। তাই হয়েছিল। বৌঠানের পরামর্শে এমনি করেই সংশোধিত হয়েছিল রবীন্দ্রনাথের আরো অনেক লেখা। এমনি করেই কাদম্বরী ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলেন রবীন্দ্রনাথের সাহিত্য সাধনার সঙ্গে। ভুলেছিলেন তার সব উপেক্ষা আর একাকিত্বের যন্ত্রণা। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। সেবার জ্যোতিদাদা আর বৌঠান এলেন চন্দননগর বড়ান সাহেবের বাগান বাড়িতে ছুটি কাটাতে। কিন্তু এখানে এসেও দাদার ব্যস্ততার শেষ নেই। কাজ সেরে গভীর রাত করে বাড়ি ফেরেন। সারাদিন একাকিত্বে ডুবে থাকেন বৌঠান। ওদিকে রবীন্দ্রনাথের যাওয়ার কথা বিলেতে ব্যারিস্টারি পড়তে, কিন্তু যাওয়ার তার হলো না। মাদ্রাজে নেমে পড়লেন জাহাজ থেকে, সোজা চলে এলেন চন্দননগর। রবিকে পেয়ে আনন্দে আবেগে উচ্ছ্বাসে ভেসে গেলেন বৌঠান। গানে গল্পে কবিতায় প্রাণময় হয়ে উঠল বিশাল বাগান বাড়ি। কখনো দোলনায়, কখনো বা নৌকায়। দে দোল দোল দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল, দে দোল দোল দে দোল দোল। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল দে দোল দোল দে দোল দোল। একদিন ভোরে রবি বাগানে এসে দেখেন বৌঠান ফুল কুড়াচ্ছেন। রবিকে দেখে আনন্দে বলে ওঠেন, দেখো রবি, দেখো কত ফুল তুলেছি, কি সুন্দর না? সব তোমাকে দেব। সব আমাকে? দাদার ভাগটাও রেখো, দাদা খুশি হবেন। দেখো তাঁরই ভাগ নেবার সময়ও নেই, ইচ্ছেও নেই। কাল কত রাত্রে ফিরেছেন জানো? এখনো ঘুমোচ্ছেন। যতক্ষণে জাগবেন ততক্ষণে ফুল যাবে শুকিয়ে। এই নাও রবি, বাদলের প্রথম কদম ফুল। কই দেখি। বাহ, ভারী সুন্দর। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কয়ো না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে। তুমি হেসে গলে যাও। তুমি কথা কয়ো না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে। তুমি হেসে
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মতন দুটি তারা ঢালু কিরণ ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। মোড়ান সাহেবের বাগানবাড়ির ছাদের যে ঘরটি, সেটি নতুন বৌঠান রবির জন্য নিজের হাতে সাজিয়ে দিলেন। তাই দেখে রবি বলল, বাহ, এই আমার কবিতার ঘর। অনন্ত এই আকাশের কোলে টলমল মেঘের মাঝার, এইখানে বাঁধিয়াছি ঘর, তোর তরে কবিতা আমার। এরপর একদিন হঠাৎ পাতা উল্টে রবি বলে, বৌঠান, আমার কবিতার পাশে হিজিবিজি কাটলো কে? হিজিবিজি কোথায়, একটা কবিতা লিখে দিলাম যে, ও তুমি বুঝবে না। ওহো, তাই তো বৌঠান, তুমি ঠিক বলেছ। একেবারে আধুনিক কবিতা, যে লেখে সে ছাড়া কেউ বোঝে না। আচ্ছা, একটা গান গাও না বৌঠান, শুনি তোমার কণ্ঠে। কেন আমাকে মিছিমিছি গাইতে বলো? আমি কি তোমার মতো গাইতে পারি? কেন পারবে না? ভুলে গেলে একজন মস্ত বড় সঙ্গীত সাধকের বংশে তোমার জন্ম, যে সুর যে তোমার রক্তে। গাও গাও, আমার সঙ্গে গাও। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ। সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আমি, অরূপ মূর্তি খানি বাঁশরি বাজাই ললিত বসন্তে।
দূর দিগন্তে সোনার ভাই কাঁপে তব তরি সোনার ভাই কাঁপে তব তরি গানের গানের শিরুন মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। সেই শ্রাবণী পূর্ণিমায় যদি দাদার সাধ হলো ভরা গঙ্গার বুকে অবসর যাপন করবেন। পূর্ণিমার চাঁদ লুকোচুরি খেলছে মেঘের আড়ালে, তীরবর্তী বনান্তর থেকে শোনা যাচ্ছে নাম না জানা কত পাখির ডাক। নিচে বসে যদি দাদা লিখে চলেছেন তার নতুন নাটক অলিকবাবু। বৌঠানা রবি পায়ে পায়ে এসে দাঁড়ায় বজরার ছাদে রেলিংয়ের ধারে। বৌঠানের পরনে ঢাকায় শাড়ি, সীমন্ত ভরা সিঁদুর। রবি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তার দিকে। কি দেখছো অমন করে রবি? তোমার অপরিসীম সৌন্দর্য। ওই চাঁদের চেয়েও বেশি। চাঁদ যেন আজ তার সব মাধুর্য তোমাকে উজাড় করে দিয়েছে। রবি, মনে হয় এসব দিন যেন বারে বারে ফিরে আসে, কিন্তু ভয় হয় তুমিও আমায় অন্যদের মতো ভুলে যাও যদি। তোমাকে ভুলে যাব এমন কথা তুমি ভাবলে কেমন করে বৌঠান? তাহলে যে নিজেকেই ভুলে যেতে হয়। তোমাকে ভোলা যায় না বৌঠান, তোমাকে ভোলা যায় না। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আচ্ছা, এবার এই গানটা শোনো। আজ সকালে লিখেই শুরু করেছি, তোমার জন্যই লেখা। তাই? শুনি তো, গাও রবি। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া। ওই সন্ধ্যা
স্বপ্ন বিহারী তব অধর এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারি মম বিজন জীবন বিহারে তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম মোহের স্বপ্ন অঞ্জন তবু নয়নে দিয়েছি পরায় ওই মুগ্ধ নয়ন বিহারী মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে তুমি আমারি মম জীবন মরণ বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা তুমি আমারি মম অসীম গগন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মেঘের ভেলায় চাঁদ ভেসে যায় পশ্চিম দিগন্তে শেষ রাতে নৌকা ফিরে আসে ঘাটে রবি এমনি করেই আমি গানে আর কবিতায় বেঁচে থাকতে চাই এ পৃথিবীতে। আচ্ছা, এমন মুহূর্তগুলি আবার ফিরিয়ে আনা যায় না? কেন যাবে না বৌঠান, ইচ্ছে করলেই আনা যাবে। কিন্তু হায়, তেমন করে সে রাত আর ফিরে আসেনি কাদম্বরীর জীবনে। জোড়াসাঁকোতে ফেরার পর অন্দরমহলের চাপা গুঞ্জনে এখন শুধুই চন্দননগর। ব্যঙ্গ বিদ্রুপের তীক্ষ্ণ স্বর প্রতিনিয়ত বৌঠানের ষড়সজ্জা রচনা করছে। একদিন সে থাকতে না পেরে রবিকে বলে, এ কি হলো রবি, আমি তো তোমাকে ডাকিনি, তুমি চন্দননগর যাবে তাও আমি জানতাম না, তবু সবাই আমাকেই কেন দুষছে? বৌঠান, ওদিকে তাকিও না। রাতের কালো যেমন আছে তেমন উষার আলো আছে, তুমি সেই আলোর দিকেই তাকাও বৌঠান। এ বাড়িতে তুমি আমার সে আলো, তা না হলে কবেই আমি শেষ হয়ে যেতাম। এর কদিন পরেই দেখা হলো মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর বাড়ি। অনেকেই আছেন সেখানে, আছেন জ্যোতি দাদাও। তাঁরই নাটক অলিকবাবুর মহল্লা চলছে। নাম ভূমিকায় রবীন্দ্রনাথ আর তার প্রেমিকা হেমাঙ্গিনীর ভূমিকায় কাদম্বরী। মেজ বৌঠানের বড় স্বাদ ছিল রবির সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেন, নিজের আত্মগরিমার মুকুটে জুড়ে নেন আরেকটি সুবর্ণ পালক। কিন্তু বাদ সেধে বসল তার বয়স, তাই তাকে সেই পদটি ছেড়ে দিতে হলো অনভিজাত ঘরের অর্ধশিক্ষিতা কাদম্বরীকে। স্থির দৃষ্টি হেনে চেয়ে রইলেন জ্ঞানদানন্দিনী। সে দৃষ্টিতে ঈর্ষা ও ঘৃণার আগুন। সে ঘৃণার আগুনে তাপে বুঝে জ্বলে উঠলেন বৌঠানো। রবির চোখে চোখ রেখে হাতে হাত রেখে তিনি বললেন তার সংলাপ, আমি জগতের সমক্ষে চন্দ্র সূর্য সাক্ষী রেখে মুক্ত কণ্ঠে বলিব, লক্ষবার বলিব, তুমি আমার স্বামী,
শতবার বলিব, সহস্রবার বলিব, লক্ষবার বলিব, আমি তোমার স্ত্রী। অনবদ্য সে অভিব্যক্তি, সবাই খুশি। কেবল জ্ঞানদানন্দিনীর মনে হলো এ শুধু অভিনয় নয়, এ যেন আরো অন্য কিছু। তিনি তার বাবামশাইকে কি বোঝালেন তা জানা গেল না, কিন্তু বাবামশাই রবির বিবাহের জন্য উঠে পড়ে লাগলেন। এর কদিন পরেই একদিন সন্ধ্যায় ছাদে বসে আছেন রবীন্দ্রনাথ ও বৌঠান। বৌঠানের অন্যমনস্কতা দেখে প্রশ্ন করে রবি, কি ভাবছো বৌঠান? আচ্ছা রবি, আমি যদি হঠাৎ চলে যাই? চুপ করো বৌঠান, আমি আছি আর তুমি নেই এ কথা আমি ভাবতেও পারি না। তোমাকে সামনে রেখে যে আমার পথ চলা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কভু হব না পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। কিন্তু জীবন যেমন সত্য, মৃত্যুও তো তাই। হোক, তবু আজ কেন এমন কথা বলছো? তুমি কি বোঝো না এতে আমি কত কষ্ট পাই? দেখো রবি, বাবা মশাই তোমার বিয়ের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন। হয়তো শিগগিরই তোমার বিয়েও হয়ে যাবে। তুমি ধীরে ধীরে পৌঁছে যাবে খ্যাতির চূড়োয়। তখন তোমার সময় কোথায় বৌঠানের কাছে আসার, তার কথা শোনার? তাই মনে হলো বলেই রাখি, হয়তো আর সুযোগই আসবে না বলার। বড় সত্য কথাই সেদিন বলেছিলেন বৌঠান। সেসব কতদিন আগের কথা। এতদিনে নানান ব্যস্ততার মধ্যে বৌঠানের কথা বারে বারে মনে পড়লেও আসার সময় করে উঠতে পারেননি রবীন্দ্রনাথ। আর আজ এসে দেখেন নির্জনতায় নির্বাসিতা মৌনী এক তপস্বিনী যেন। রবি ডাকলেন, বৌঠান, বৌঠান। কে? ও রবি, এসো। কেমন আছো তুমি? ভালো। এই নাও আমার নতুন বই, তোমাকে উৎসর্গ করা। ও, ওইখানে রাখো, পরে দেখব। ওইখানে? বেশ। না রবি, আমার হাতেই দাও। আগে আমার নতুন বই হাত থেকে কেড়ে নিতে, দেখি দেখি বলে। আর আজ বৌঠান তুমি কত পাল্টে গেছো। ওই দেখো, অমনি চোখ ছলছল করে উঠল। তুমি এখনো সেই ছেলে মানুষই রয়ে গেছো রবি। আমি যেন চিরদিন তোমার কাছে তাই থাকতে পারি। বৌঠান, তুমি তো জানো ছোটবেলায় আমি আমার মায়ের আদর যত্ন বেশি দিন পাইনি। সে অভাব তুমিই পূরণ করে দিয়েছ। তুমি যে আমার সেই খেলা ঘরের দোসর। তোমার মনে আছে রবি, সেই ছেলেবেলায় তুমি স্কুল থেকে এসে আমার হাতের পান্তা ভাত একটু লঙ্কার আভাস দিয়ে মাখা আর চিংড়ি মাছের চচ্চড়ি না পেলে হুলস্থুল বাঁধিয়ে দিতে, তো মনে আছে? সে কথা কি আমি জীবনে ভুলতে পারি? দেশ বিদেশে গিয়ে কত রকম রান্না খেলাম, কিন্তু তোমার হাতের পান্তা ভাতের তুলনা সারা পৃথিবীতে কোথাও পেলাম না। কেন জানো? তাতে যে তোমার ছোঁয়া নেই। কেন? এখন তো তোমার বউয়ের হাতে ছোঁয়া পাচ্ছ। মৃণালিনীর। সে আর ওসব শিখলো কোথায়? তাকে তো মেজ বৌঠান বিলিতি আনার তালিম দিচ্ছেন মেম সাহেবের কাছে।
থাকো সব কথা, তোমার কথা বলো। এ কি হাল হয়েছে তোমার? সন্ধে হয়ে এলো, এখনো গা ধোনি, চুল বাঁধনি। কি হয়েছে তোমার বৌঠান? কই কিছু না তো। জানি তুমি আমার উপর রাগ করেছ, আমি অনেক দিন আসতে পারিনি। তুমি আজ আমার সাথে চলো বৌঠান। কোথায়? ছোট পিসির বাড়ি, সেখানে আজ আসর বসবে, অনেক লোক আসবেন। তুমিও চলো, দেখবে মনটা কত ভালো হয়ে যাবে। তুমি যাও রবি, সবাই হয়তো তোমার গান শোনার জন্য অপেক্ষা করে আছেন। না না না, তোমাকে এই অন্ধকারে একা ফেলে আমি যাব না। আমার এই ভালো, অন্ধকারে একা নিজের মুখোমুখি বসে থাকা। আমাকে তো কেউ চায় না এ বাড়িতে, সবাই উপেক্ষা করে। আমি যে অপয়া, বন্ধা। তুমি অভিমান করেছ, তাই এসব কথা বলছো। তা করতেই পারো, আমি তো আর আগের মতো সময় দিতে পারি না। জ্যোতি দাদাও ব্যস্ত হয়ে পড়েছেন তার জাহাজের ব্যবসা নিয়ে। থাক রবি থাক, আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সব উপেক্ষা বঞ্চনা আমার সয়ে গেছে। তবে একটা কথা মনে রেখো, যাকে বধূরূপে বাড়িতে এনেছ তাকে যেন অবহেলা করো না। স্বামীর অবহেলা বুকে বড় বাজে। যাও রবি, তুমি যাও। এরপর রবি আর কোনো কথা বলতে পারেননি। প্রদোষের অন্ধকার ধীরে ধীরে নেমে আসে রাস্তায়, বৌঠানের দু চোখেও নামে জলের ধারা। সেই বোধহয় বৌঠানের সাথে রবির শেষ কথোপকথন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী
নীরবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। সেদিন জ্যোতিদাদার সাধের সরোজিনীর যাত্রা শুরু। ঠাকুরবাড়ির সবাই গেছে সে উৎসবে যোগ দিতে। শূন্যপুরীতে একা অপেক্ষারতা কাদম্বরী। কথা ছিল স্বামী তার নিজে এসে নিয়ে যাবেন তাকে জাহাজ ঘাটে, তাই তিনি আজ বড় যত্নে সাজিয়েছেন নিজেকে। কিন্তু না, কেউ এলো না তাকে নিয়ে যেতে। ব্যর্থ হলো তার প্রতীক্ষা, বৃথা হলো তার প্রসাধন। সেই ক্ষোভে, দুঃখে, অভিমানে, অপমানে ভেসে গেল তার চোখের কাজল, মুছে গেল সিঁথির সিঁদুর। স্বামীর উপেক্ষা, রবির দূরে চলে যাওয়া, পালিতা শিশুকন্যার অকাল মৃত্যু, উন্নাসিক ঠাকুরবাড়িতে তার একাকিত্বের যন্ত্রণা, এসব তো ছিলই। কিন্তু সেদিনের বঞ্চনা যেন তার ধৈর্যের শেষ বাঁধটুকুও ভেঙে দিল। কি এক দুঃসহ দহনে দিশাহারা বৌঠান বেছে নিলেন আত্মহননের পথ। দুদিন মৃত্যু মদিরতায় আচ্ছন্ন থেকে 1291 7ই বৈশাখ ভোর রাতে তার সব যন্ত্রণার হলো অবসান। কাদম্বরী তড়ি ভাসালেন শান্তি পাড়াবারে। কাদম্বরী চলে গেলেন, রেখে গেলেন তার অজস্র স্মৃতি। জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বৌঠান রয়ে গেলেন রবির কাছে শুধুমাত্র একটি অনুভূতি হয়ে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। মনে হলো
আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল। ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয়ে আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে।